This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজনকেই জামিনের পক্ষে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ, অশোক সাহা, এসপি সিনহা, কল্যাণকে জামিন দিতে চাইলেন না বিচারপতি অপূর্ব সিনহা রায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। এই ভিন্ন মত কেন এবং কোন যুক্তিতে ভিন্ন মত এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মামলা কোন জায়গায় দাঁড়িয়ে? শর্মিষ্ঠা, দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে যে পাঁচজনের জামিন নিয়েই ভিন্নমত পোষণ করেছেন দুই বিচারপতি। দুই হচ্ছে রাজ্য সরকারকে কনসেন্ট দিতেই হবে, 15 দিনের মধ্যে রাজ্য সরকার সিবিআইকে জানাবে এদের বিরুদ্ধে তদন্ত করার যে অনুমতি সিবিআই চেয়েছিল সে ব্যাপারে রাজ্য সরকারের মত। শুরু যখন হয়েছিল এই মামলা তখন ওই কনসেন্টকে ঘিরেই সব থেকে বিতর্ক ওঠে। যারা এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ বন্দ্যোপাধ্যায়, কল্যাণময় গাঙ্গুলি সহ 9 জন, তাদের বক্তব্য ছিল যে শুধুমাত্র কনসেন্টের কারণেই কি জামিন দেওয়া হবে না, এই গোটা বিষয়টি দাঁড়িয়েছিল। এবং একসময় কনসেন্ট ছাড়াই শুনানি শুরু হয় এবং শেষ পর্যন্ত বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি মত প্রকাশ করেন যে এই পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ সহ 9 জনকেই জামিন দেওয়া হবে। তার যে অপর বিচারপতি ছিলেন অর্থাৎ অপূর্ব সিনহা রায়, তাঁর বক্তব্য যে না, বাকি এই যে 4 জন এজেন্ট এদের বাদ দিয়ে অর্থাৎ কৌশিক, চন্দন এদের বাদ দিয়ে বাকিরা কিন্তু প্রভাবশালী ছিলেন, সরাসরি নিয়োগ দুর্নীতির সঙ্গে তাদের যোগ ছিল। ফিরদৌস শামীম এই মামলার লয়ার, তিনি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ফিরদৌসদা, আলটিমেটলি কনসেন্টটা দরকার রয়েছে এবং শেষ দিনে এতদিন পরেও এরা যে প্রভাবশালী আরেকবার মনে করিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একদমই, দেখুন কনসেন্ট এটা কে দেবে? রাজ্য সরকার। কনসেন্ট রাজ্য সরকার দেবে। পার্থ চট্টোপাধ্যায় কে ছিল? রাজ্য সরকার একজন মন্ত্রী। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার চাইবে না যে বর্তমানে যে শাসক দল তার নেতা পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের একজন প্রাক্তন মন্ত্রী, তার এগেনস্টে একটা ট্রায়াল সম্পূর্ণ হোক, কনসেন্ট দেবে না। এই কারণেই তো আমরা সিবিআই তদন্তের নির্দেশ চেয়েছিলাম যে রাজ্য সরকারের এজেন্সি দিয়ে কেন এই তদন্ত প্রক্রিয়া চালানো যাবে না। তার যুক্তি ছিল যে এরা অত্যন্ত প্রভাবশালী, রাজ্য সরকারের যে কোনো ডিসিশনে প্রভাব বিস্তার করে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে সেই প্রভাব বিস্তার করে, তার কারণ ট্রায়ালের জন্য যে কনসেন্ট, সে কনসেন্ট দেবে না রাজ্য সরকার। কি হবে? তৃতীয় বেঞ্চে যাচ্ছে অবশ্যই, লার্জার বেঞ্চ মানে বেসিক্যালি হ্যাঁ অবশ্যই যাবে, থার্ড জাজ হবে। কিন্তু আমি যে প্রশ্ন আমি তুলতে চাইবো সেটা অন্য প্রশ্ন। সেটা হচ্ছে যে তদন্তকারী সংস্থা কি করছে। নিশ্চিতভাবেই জানেন যে রাজ্য সরকার যদি কনসেন্ট না দেয় তাহলে সেই কনসেন্ট না দিলে তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল তদন্তকারী সংস্থা। সেটা কি করা উচিত? নিশ্চিতভাবে সেটা জানেন, তদন্তকারী সংস্থা জানেন। তারা যদি না জানেন তাহলে বলবো তদন্তকারী সংস্থা হিসাবে তারা ফেল করছে। সেটা তাদের সেই সময় যখন কনসেন্ট দিচ্ছে না আদালতে আসা উচিত ছিল। যদি আদালতের একটা ফোরাম না দেয়, অর্ডার উচ্চতর ফোরামে যাওয়া উচিত ছিল। করেছে কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটার পর একটা তদন্তকারী সংস্থা তদন্ত করছে, একটার পর একটা ব্যক্তি তারা বেল পেয়ে যাচ্ছে। অলরেডি মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেছে প্রাইমারিতে। তারপরে এই কাণ্ডে কুন্তল বেল পেয়ে যাচ্ছে। তদন্তকারী সংস্থা আসলে কি দেখাচ্ছে যে এখনো পর্যন্ত আজকেও মামলা করেছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রয়েছে, লেস মেরিটাস ক্যান্ডিডেট এখনো চাকরি করছে। সিবিআই এর এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? আমার কাছে অত্যন্ত হতাশাজনক সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়া। তার কারণ যদিও চেয়েছিলাম, তার কারণ যেটুকু পেয়েছি এটুকুও পেতাম না যদি। শ্রাবন্তী, আমি আসবো তোমার কাছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত। আমি আপনার সঙ্গে স্টুডিও থেকে শর্মিষ্ঠা রয়েছি। এই যে এসএসসির জামিন মামলা, যেখানে আমরা দেখছি যে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় 9 জনকেই জামিন দিয়ে দিয়েছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনকে অপর বিচারপতি সিনহা রায় তিনি কিন্তু জামিন দিতে চাইছেন না, বলছেন যে এরা মামলা প্রভাবিত করতে পারে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলা কোন পথে সমাধান হতে পারে এবং এই ধরনের ঘটনা, এই ধরনের বিষয় কি আগে হয়েছে? এই ধরনের ঘটনা আগে অনেকবারই হয়েছে। যদি দুজন বিচারপতি ভিন্ন মত হন তাহলে সেটা প্রধান বিচারপতির কাছে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে, এবং প্রধান বিচারপতি আরেকজন তৃতীয় বিচারপতির কাছে এটা পাঠাবেন। তিনি যে মত দেবেন সেই মতটা 2-1-এ গৃহীত হবে। অর্থাৎ আগে একজনের মত, তিনি যেটাতে একমত হলেন, সহমত হলেন, তার সাথে সেটা 2 হয়ে গেল, আর যিনি ভিন্ন মত হলেন সেটা 1 হয়ে গেল। এইটাই হচ্ছে
জুডিশিয়াল সিস্টেমের পদ্ধতি। সেক্ষেত্রে আপনি বলছেন যে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবে, কিন্তু এই যে ২-১-এর একটা বিষয় বললেন না, ওই বিষয়টাকে আরো একবার পরিষ্কার করে দেবেন যে ২-১-এর বিষয়টা কি, এবং এটা তো একটা আবার তো একটা লেন্দি প্রসেস, তার মানে আরো বেশ কয়েকদিন সময় লাগবে? না, লেন্দি প্রসেস এটা হয় না। তার কারণ হচ্ছে এটা তো সবসময় জুডিশিয়ারির একটা ট্রান্সপারেন্সি রয়েছে এবং একটা নিয়ম রয়েছে। যেমন একজন বিচারপতি যদি কোনো রায় দেন, সেটার আপিল হয় দুজন বিচারপতির কাছে। এখন দুজন বিচারপতি যদি ভিন্ন মত হন, তাহলে প্রধান বিচারপতির কাছে গেলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে আরেকজন বিচারপতির কাছে। এবার তিনি যদি ১ নম্বর বিচারপতির মতের সাথে সহমত হন, তাহলে সংখ্যাটা দাঁড়ালো দুজন বিচারপতি একমত হলেন, একজন বিচারপতি ভিন্ন মত হলেন। ওই যেটা দুজন বিচারপতি একমত হলেন সেই মতটাই প্রাধান্য দেওয়া হবে এবং সেই মতটাই লাগু হবে। এটা ৩ জন বিচারপতির বেঞ্চ হয়ে গেল আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে। আমরা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছিলাম এই বিষয়ে। তিনি কি বলেছেন আমাদের ফোনে একবার শুনি। বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন, এখন চিফ জাস্টিস এটাকে পাঠিয়ে দেবেন তৃতীয় বিচারপতির কাছে, তিনি খুঁজে দেখবেন, তার মতামতটাই শেষে গৃহীত হবে। শ্রাবন্তী, তাহলে আমরা শুনলাম যে একজন বিশিষ্ট আইনজীবী এবং এক অবসরপ্রাপ্ত বিচারপতি আমরা প্রতিক্রিয়া শুনলাম। তাহলে এই যে গোটা প্রসেসটা কতটা সময় নেবে? মানে কোথাও একটা মনে হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা, মানে যারা রয়েছেন, মানে যারা প্রভাবশালী বলে বলা হচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, তাদের জামিন হয়ে গেল, তার মানে তো বিষয়টা আরো একটু পিছিয়ে গেল। নিশ্চিতভাবে, তার কারণ যে তৃতীয় বেঞ্চ তৈরি হবে সেই বিচারপতি আবার প্রথম থেকে শুনানিটা শুনবেন। ২ হচ্ছে আজকে যেহেতু বলে দেওয়া হয়েছে যে ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকে তাদের কনসেন্টের বিষয়ে যে সিদ্ধান্ত সেটা জানাতে হবে, সেটাও তৃতীয় বিচারপতি দেখবেন। গোটা বিষয়টা যেহেতু আবার পুনরায় উভয় পক্ষকে শুনানির জন্য বলা হবে, তাই একটা লেন্দি প্রসেস নিশ্চিতভাবে। তবে শর্মিষ্ঠা, নিয়োগ দুর্নীতিতে এই ধরনের মামলা এর আগেও তৃতীয় বেঞ্চ তৈরি হয়েছিল এবং সে সময় যেটা দেখা গেছে, সাধারণত বিচারপতিরা একটি টাইম লিমিট দিয়ে দেন। ১৫ দিন বলতে পারবেন, ধরা যাক ১৫ দিন বলতে পারবেন যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা, বাকি ১৫ দিন সিবিআই সহ বাদবাকিরা বলতে পারবেন। ফলে যেটা সাধারণত দেখা যায় যে দ্রুততার সাথে এটার একটা নিষ্পত্তি হয়ে যায়, যেহেতু কোর্ট মনে করে যে ইতিমধ্যেই এই মামলাটার একটা বিচার হয়ে গেছে, শুধুমাত্র সিদ্ধান্ত নেবার বিষয় কোন পক্ষে যাবে, তাই আশা করা হয় দ্রুততার সাথে শুনানি হবে। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে নিয়োগ দুর্নীতি মামলাতে কুন্তল ঘোষ, তার জামিন হয়ে গিয়েছে। তবে ইডির মামলায় কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর। বিচারপতি শুভ্রা ঘোষের জামিন পেলেও এখনই জেল মুক্তি নয়, কারণ সিবিআই এর মামলায় এখনো জামিন পাননি কুন্তল। নিম্ন আদালতের আওতায় থাকা এলাকা ছাড়তে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। 10 লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন। তদন্ত নিয়ে যে মানুষের আগ্রহ থাকে বা ভরসা থাকে বা ভয় থাকে, সে কমে যায় এইসব কারণেই। সবাই জানেন হাতে কলমে স্পষ্ট যে কিভাবে দুর্নীতি হয়েছে এবং কিভাবে তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, ভাইপোর ঘনিষ্ঠ কুন্তল ঘোষ যুক্ত, সবাই জানেন, সবাই টের পাচ্ছেন। তারপরেও তদন্ত ঠিক মতো এগোয় না, জামিনও হয়ে যায়, এগুলো তো পরিষ্কার হয়ে যেতে। অভিযুক্তরা জামিন পাবে সেটাই দস্তুর, সব মামলার ক্ষেত্রে হয়। দিল্লির মুখ্যমন্ত্রীও পেয়েছেন, কেসিআর এর কন্যা কে কবিতাও পেয়েছেন, অনুব্রত মণ্ডলও পেয়েছেন, কিন্তু তারা কেউই অভিযোগ থেকে মুক্ত হননি। কেউ তারা যে ওই দুর্নীতি করেননি এমন না। তার ফলে জামিনে থাকা আর হচ্ছে যে অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে ফের স্থগিত ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি। বিচারপতি সূর্যকান্তর অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট বেঞ্চে সব মামলার শুনানি স্থগিত। এর আগে 6 নভেম্বর ইডির হলফনামার প্রেক্ষিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে শুনানি স্থগিতের আবেদন করেন পার্থর আইনজীবী। আগেই জামিনের বিরোধিতা করে হলফনামা জমা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট।